স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 343-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ পার্ট 1 মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই বিভাগ ক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? ট্যানিন। 2. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হল পাইরুভিক অ্যাসিড। 3. উইরসাং নালী দেখা যায় অগ্নাশয়ে। 4. অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। 5. P700 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? চক্রাকার ফসফোরাইলেশন। বিভাগ খ। 2 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এ, একটি বাক্যে উত্তর দাও। 1. একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ক্লোরোবিয়াম। 2. ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। অ্যামাইলেজ। 3. হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এভি নোড থেকে। 4. বৃক্কীয় নালিকায় জলের পুনর্বিশোষণে সাহায্যকারী হরমোনটির পুরো নাম কি? অ্যান্টিডাইইউরেটিক হরমোন। বি, শূন্যস্থান পূরণ করো। 1. ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। 2. প্রাকৃতিক হিলবিকারক হল এনএডিপি। 3. টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। সি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1. ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্ত্রে অবস্থিত। সত্য। 2. সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হল আরইউবিপি। মিথ্যা। 3. ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। মিথ্যা। ডি এর দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। 1. প্লুরা, এটা হবে ফুসফুস। 2. সিকাম, বৃহদন্ত্র। 3. বেলিনির নালী, এটা হবে বৃক্ক। বিভাগ গতে রয়েছে 3 এর দাগে যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1. সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডসের ভূমিকা কী? সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডসের ভূমিকা। ক্যারোটিন এবং জ্যান্থোফিল আলোক শোষণ করে উত্তেজিত হয়, কিন্তু প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষ করতে পারে না। এই উত্তেজিত রঞ্জক কণাগুলির শক্তিকে ক্লোরোফিল এ অণুতে স্থানান্তর করে পরোক্ষভাবে সালোক সংশ্লেষের হারকে ত্বরান্বিত করে। 2. কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কীরূপ প্রভাব পড়তে পারে? অতিরিক্ত ধূমপানের ফলে 1. ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়। 2. বায়ুপথের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। 3. ফুসফুস আবরণ বা প্লুরার প্রদাহ দেখা যায়। 4. শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার জটিলতা দেখা দেয়। ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে বিভিন্ন রকমের রাসায়নিক বিষাক্ত পদার্থ থাকে, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যাসিটোন, হাইড্রোজেন সায়ানাইড, বেঞ্জোপাইরিন প্রভৃতি। ফলে এইসব দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নানা রকম রোগ সৃষ্টি হয়, যেমন ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, শ্বাসনালী, ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার ইত্যাদি। 3 প্রশ্ন, ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণের ফলাফল আলোচনা করো। ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণ করলে রক্তের লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দাস্থিত অ্যান্টিজেন এবং রক্তরসে অবস্থিত অ্যান্টিবডির বিক্রিয়ার কারণে লোহিত রক্তকণিকার পুঞ্জীভবন ও বিদারণ ঘটতে পারে, যাকে হিমোলাইসিস বলা হয়। 4. মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম হলো এ. এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। বি. এভি নোড বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। সি. আন্তর্নোডীয় তন্তুপথ। ডি. হিজের বান্ডিল। ই. পারকিনজি তন্তু। 5 প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কি কি? সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত বস্তু হলো জল H2O ও সূর্যালোক। উৎপাদিত বস্তু হলো অক্সিজেন O2, NADPH প্লাস H প্লাস ATP প্লাস H2O। 6. মূত্র উৎপাদনের সময় বৃক্কীয় নালিকার গাত্র থেকে সংশ্লেষিত ও পুনঃশোষিত পদার্থগুলির নাম লেখো। বৃক্কীয় নালিকায় কী কী পদার্থ পুনঃশোষিত হয়? বৃক্কীয় নালিকা দ্বারা পুনঃশোষিত পদার্থগুলি হলো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, Na+, K+, ফসফেট, সালফেট প্রভৃতি। আর বৃক্কীয় নালিকায় উৎপাদিত বা সংশ্লেষিত নতুন পদার্থগুলি হলো অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, অজৈব ফসফেট, এরিথ্রোপোয়েটিন প্রভৃতি।
সাতের প্রশ্ন রয়েছে লিভারের দুটি কার্য উল্লেখ করো। লিভার বা যকৃতের কার্য 1 নম্বর হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয়। 2 হিমোগ্লোবিন ভাঙনের ফলে যকৃতে বা লিভারে উৎপন্ন বিলিরুবিন বিলিভার্ডিন রঞ্জক পদার্থ পিত্তের মাধ্যমে পৌষ্টিক নালীতে জমা হয়। এরপরে আমরা বিভাগ ঘতে চলে আসছি। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 ফটো ফসফোরাইলেশন কাকে বলে? আলোক ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন যে পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট ও পিআই অর্থাৎ অজৈব ফসফেটের রাসায়নিক বিক্রিয়ায় এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয় তাকে আলোক ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন বলে। এডিপি প্লাস পিআই থেকে সূর্যালোকের মাধ্যমে উৎপন্ন হয় এটিপি উচ্চ শক্তিধর জৈব যৌগ। সালোক সংশ্লেষে ব্যবহৃত কার্বন ডাই অক্সাইডের উৎস ও দুটি কাজ লেখো। কার্বন ডাই অক্সাইডের উৎস 1 স্থলজ জলে ভাসমান উদ্ভিদ বাতাস থেকে CO2 শোষণ করে। 2 জলজ উদ্ভিদ জল থেকে জলে দ্রবীভূত কার্বনেট বাইকার্বনেট লবণ শোষণ করে। সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা 1 নম্বর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় CO2 বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। 2 গ্লুকোজ অণুর মধ্যস্থিত কার্বন ও অক্সিজেনের উৎসরূপে কাজ করে। অথবা প্রশ্নে রয়েছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন কারণ 1 বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2 অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয় যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3 বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী দুটি প্রভাবকের ভূমিকা উল্লেখ করো। বাষ্পমোচনের প্রভাবক 1 সূর্যালোক পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া আলোক নির্ভর প্রক্রিয়া হওয়ায় আলো প্রত্যক্ষভাবে বাষ্পমোচনের হারকে প্রভাবিত করে। সূর্যালোকের উপস্থিতিতে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। 2 তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে জলের বাষ্পায়ন ত্বরান্বিত হয়, ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। অনুরূপভাবে তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচনও হ্রাসপ্রাপ্ত হয়। প্রধানত 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পত্ররন্ধ্রের বন্ধ হওয়া ও উন্মোচনকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নে রয়েছে উইল্টিং এর একটি কারণ লেখো। গ্রীষ্মকালে প্রখর সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ দেহে জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হয়। 2 প্রশ্ন তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কিভাবে পাচিত হবে তা বর্ণনা করো। মাংসের পরিপাক মাংসের উপাদান হলো প্রোটিন। প্রোটিন পাকরসে অবস্থিত পেপসিন, অগ্নাশয় রসে অবস্থিত ট্রিপসিন এবং আন্ত্রিক রসে অবস্থিত ইরেপসিন নামক উৎসেচকের সাহায্যে পাচিত হয়। প্রোটিন পরিপাকে এদের ভূমিকা নিম্নরূপ। পেপসিন এটি প্রোটিন বা মাংসকে পেপটোনে পরিণত করে। ট্রিপসিন এটি মাংসের পেপটোন ও প্রোটিনকে লোয়ার পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ইরেপসিন এটি লোয়ার পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। মৃতজীবীয় ও মিথজীবীয় পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। মৃতজীবীয় পুষ্টি আর মিথজীবীয় পুষ্টি 1 নম্বর বিষয় হলো খাদ্য উপাদানের উৎস। মৃতজীবীয় পুষ্টির ক্ষেত্রে মৃত পচাগলা জৈব বস্তু, মিথজীবীয় বস্তুর ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব। 2 নম্বর বিষয় হলো নির্ভরশীলতা। মৃতজীবীয় পুষ্টির ক্ষেত্রে মৃত জৈব বস্তু থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এবং অন্য কারোর ওপর নির্ভর করে না। মিথজীবীয় পুষ্টির ক্ষেত্রে সহাবস্থানে থাকা দুটি জীবই পুষ্টির জন্য পরস্পরকে সাহায্য করে, অর্থাৎ উভয়ই উভয়ের ওপর নির্ভরশীল থাকে। অথবা প্রশ্নে রয়েছে রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলির তত্ত্বটি ব্যাখ্যা করো। যে বিশেষ প্রক্রিয়ায় মূলরোম দ্বারা শোষিত খনিজ লবণ ও জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস্রোত বলে। উদ্ভিদের রসের উৎস্রোত সংক্রান্ত বিজ্ঞানী ডিকসন ও জলির মতবাদটি বাষ্পমোচন টান সমসংযোগ মতবাদ নামে পরিচিত। এই মতবাদ অনুসারে রসের উৎস্রোত প্রক্রিয়াটি হলো 1 নম্বর কর্টেক্স অঞ্চলের মূলজ চাপ। কোষান্তর অভিস্রবণের ফলে মূলের কর্টেক্স অঞ্চলের রসস্ফীতিজনিত মূলজ চাপ সৃষ্টি হয়, ফলে জল জাইলেম বাহিকায় প্রবেশ করে।
2 জলের তীব্র সমসংযোগ ও অসমসংযোগ বল। জাইলেম বাহিকার ব্যাস খুব কম হওয়ায় জলের অণুগুলি নিজেদের মধ্যে সমসংযোগ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং মূল থেকে পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করে। আবার জলের অণুগুলি বাহিকার প্রাচীরের সেলুলোজ অণুর সঙ্গে অসমসংযোগ টানে আবদ্ধ থাকে। এই টান এত বেশি যে তা জলস্তম্ভকে ভাঙতে দেয় না। 3 নম্বর পয়েন্ট হলো বাষ্পমোচন টান। বাষ্পমোচনের ফলে পাতার কোষ থেকে জল বাষ্পাকারে বেরিয়ে গেলে জাইলেম বাহিকার জলস্তম্ভে টান পড়ে। এই টান মূল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে মূলে জল অণুর সংযোজন ঘটে এবং রসের উৎস্রোত অব্যাহত থাকে। অর্থাৎ রস অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস্রোত বলে। রসের উৎস্রোতের পথ: মাটির জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোমে যায়, সেখান থেকে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় মূলের বহিঃস্তরে যায়, সেখান থেকে কর্টেক্স থেকে এন্ডোডার্মিস, সেখান থেকে পেরিসাইকেলে যায় এবং মূলজ চাপ জাইলেম বাহিকার মাধ্যমে, যেটা রসের উৎস্রোত নামে পরিচিত, পাতায় পৌঁছায়। বাষ্পমোচনের মাধ্যমে বাষ্পমোচন টান সৃষ্টি হয়। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে বলে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে। 3 প্রশ্নে রয়েছে মানব হৃৎপিণ্ডের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই চিত্রটি হলো মানব হৃৎপিণ্ডের একটি চিহ্নিত চিত্র। এই ছবিটা তোমাদের অঙ্কন করতে হবে এবং এখান থেকে মহাধমনী, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী এবং দ্বিপত্র কপাটিকা, এই 4টি অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। অতবার প্রশ্নে রয়েছে নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই চিত্রটা হচ্ছে নেফ্রনের চিত্র। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে এবং তারপর এই যে রয়েছে গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল, হেনলির লুপ, দূর সংবর্ত নালিকা, এই 4টি অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।